উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম চন্দনপুরের ধুলোমাখা গলিতে দেবকীর ছোট্ট কাঁচা ঘরটি দুঃখের এক না বলা গল্প বলত। চারদিকে দারিদ্র্যের অন্ধকার ছেয়েছিল, কিন্তু দেবকীর চোখে তার একমাত্র ছেলে অর্জুনের জন্য সোনালি স্বপ্ন বড় হচ্ছিল। তার কুঁয়েঘরের ছাদ থেকে ঝরে পড়া জল এবং মাটির দেয়ালের ফাটল তাকে ভয় দেখাত না, বরং তাকে আরও বেশি পরিশ্রম করার অনুপ্রেরণা জোগাত। সে জানত যে তার হারানোর আর কিছুই বাকি নেই, কেবল সেই আশাটি ছাড়া যা সে তার ছেলের ভবিষ্যতের সাথে বেঁধে রেখেছিল। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশে সিঁদুরে রং ছড়িয়ে পড়ছিল, দেবকী তার সিন্দুক থেকে সোনার ঝুমকুর সেই শেষ জোড়াটি বের করল, যা তার স্বামীর শেষ স্মৃতিচিহ্ন ছিল। তার আঙুলগুলো সেই গহনার ওপর দিয়ে এমনভাবে আলতো করে বুলিয়ে গেল যেন সে অতীতের সুখের সময়গুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে। এই ঝুমকোগুলো কেবল ধাতুর টুকরো ছিল না, বরং তার মর্যাদা এবং সুরক্ষার ঢাল ছিল। তবুও সে কোনো দ্বিধা ছাড়াই সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিল, যাতে অর্জুন শহরে গিয়ে তার পড়াশোনা শেষ করতে পারে এবং এই দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে আসতে পারে। অর্জুন তার মায়ের এই ত্যাগ দেখছিল এবং তার হৃদয় গ্লানিতে ভরে গিয়েছিল, কিন্তু তার চোখে এগিয়ে যাওয়ার আগুন নিভে যায়নি। সে মায়ের পা ছুঁয়ে কথা দিল যে সে একদিন ফিরে আসবে এবং তাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। দেবকী তাকে জড়িয়ে ধরল এবং নিজের আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল যে তার কেবল ছেলের উন্নতি চাই, কোনো সুখ সুবিধা নয়। সেই রাতে মা ও ছেলে দুজনের চোখেই ঘুম ছিল না, শুধু ভবিষ্যতের অসংখ্য পরিকল্পনা এবং বিচ্ছেদের এক অজানা ভয় তাদের মনে বাসা বেঁধেছিল। পরের দিন সকালে যখন গ্রামের মানুষ ঘুম থেকেও ওঠেনি, দেবকী এবং অর্জুন রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিল, যেখান থেকে একটি পুরনো ট্রেন তাকে একটি নতুন পৃথিবীতে নিয়ে যাওয়ার কথা। রাস্তার ধারের শুকনো ক্ষেত এবং পুরনো কুঁয়োগুলো যেন তাদের বিদায় জানাচ্ছিল, আর দেবকীর খালি পা ধুলোয় পুড়ছিল, কিন্তু সে তা অনুভব করতে পারছিল না। প্রতিটি পদক্ষেপে তার বুক ফেটে যাচ্ছিল, কারণ তার নারী ছেঁড়া ধন দূরে চলে যাচ্ছিল। তবুও সে মুখে হাসি বজায় রাখল, যাতে অর্জুনের সাহস না ভাঙে এবং সে সাহসের সাথে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। স্টেশনে পৌঁছতেই চারপাশের কোলাহল দেবকীর ভেতরের নীরবতাকে আরও গভীর করে তুলল, যেখানে মানুষ নিজের খেয়ালে এদিক ওদিক ছুটছিল। সে তার পুরনো মানিব্যাগ থেকে সেই ভাঁজ করা নোটগুলো বের করল, যা সে তার সারা জীবনের সঞ্চয় এবং গহনা বিক্রি করে জোগাড় করেছিল। অর্জুনের হাতে টাকা তুলে দেওয়ার সময় তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বাবা, কখনো পিছন ফিরে তাকাবি না, সে মৃদুস্বরে বলল, আর তার কণ্ঠস্বরে লুকিয়ে থাকা মমতা এবং কষ্ট পরিষ্কার ফুটে উঠছিল। অর্জুন ব্যাগ সামলে নিয়ে তার মায়ের দিকে শেষবারের মতো তাকালো। হঠাৎ ট্রেনের বাঁশি পরিবেশকে চিরে দিল এবং দেবকীর বুক জোরে ধরফর করতে লাগল, যেন সময় তাকে থামার কোনো শেষ সংকেত দিল। অর্জুন ধীরে ধীরে পাদানিতে উঠল এবং জানালা দিয়ে হাত নাড়তে লাগল। অন্যদিকে দেবকী ভিড় ঠেলে তার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগল। ট্রেনের গতি যত বাড়ল, অর্জুনের মুখ তত ঝাপসা হয়ে গেল এবং শেষে কেবল পেছনে ফেলে যাওয়া ধোঁয়াই দেখা গেল। দেবকী সেখানেই প্ল্যাটফর্মে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে বয়ে আসা জল স্টেশনের তপ্ত মাটিতে পড়ে বাষ্প হয়ে যাচ্ছিল। বাড়ি ফেরার পথটা দেবকীর কাছে পাহাড় চড়ার মতো কঠিন মনে হচ্ছিল, কারণ এখন সেই কুঁড়ে ঘরে তার জন্য অপেক্ষা করার মতো আর কেউ ছিল না। গ্রামের লোকেরা তাকে সন্দেহের চোখে দেখছিল এবং কেউ কেউ চাপা স্বরে এমনও বলছিল যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না। কিন্তু দেবকীর বিশ্বাস ছিল অটল। সে মন্দিরের চৌকাঠে মাথা ঠেকাল এবং ভগবান কৃষ্ণের কাছে তার ছেলের মঙ্গলের জন্য মানত করল। সে ঠিক করে নিয়েছিল যে যতদিন না অর্জুন সফল হয়ে ফিরে আসছে, সে হাসি মুখে সব কষ্ট সহ্য করবে এবং সমাজের সব গঞ্জনা হজম করবে। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলল এবং দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে এবং মাসগুলো বছরে পরিণত হতে লাগল। কিন্তু দেবকীর দরজায় কোনো চিঠি পৌঁছালো না। গ্রামের পিয়নকে অপেক্ষা করা তার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। রোজ দুপুরে সে কড়া রোদে রাস্তার ধারে বসে থাকত, যাতে কোনো খবর পেতে পারে। কখনো কখনো কোনো প্রতিবেশী দয়া করে তাকে পুরনো রুটি দিয়ে দিত, আবার কখনো তাকে না খেয়েই ঘুমাতে হতো, কারণ তার মজুরি দিয়ে কেবল ঋণের সুদই মেটানো যেত। তার হাড়গুলো দুর্বল হতে শুরু করেছিল এবং মুখে বলিরেখার জাল বিছিয়ে গিয়েছিল।
ধীরে ধীরে দেবকীর ঋণ বাড়তে থাকল এবং মহাজন ঠাকুর বিক্রম সিং তাকে তার বাড়িতে বাসন মাজা এবং ঘর মোছার কাজে রাখল। ঠাকুরের পরিবার অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং তারা দেবকীকে মানুষ নয় বরং একটি বাধা ধরা যন্ত্র মনে করত, যে বিনা ক্লান্তিকে কাজ করে যাবে। তাকে প্রায়ই বাসি খাবার দেওয়া হতো এবং ছোটোখাটো ভুল হলেও কড়া বকুনি শুনতে হতো, যার ফলে তার আত্মা প্রতিদিন একটু একটু করে মরে যেত। তবুও সে সব অপমানের বিষ হজম করে নিত, কারণ তার বিশ্বাস ছিল যে তার অর্জুন একদিন আসবে এবং এই শৃঙ্খল ভেঙে দেবে। চন্দনপুরের গলিতে এখন দেবকীকে পাগল বুড়ি বলা হতে লাগল, কারণ সে প্রায়ই একা একা নিজের সাথে বা দেওয়ালের সাথে কথা বলতো। সে কয়লা দিয়ে দেওয়ালে দিন গুনত, সেই দিনগুলো যা তার ছেলের ফিরে আসার অপেক্ষায় কাটছিল কিন্তু শেষ হচ্ছিল না। ঠাকুরের প্রাসাদের বড় বড় জানালা দিয়ে সে আকাশের সেই তারাগুলোকে দেখত, যেগুলো হয়তো তার ছেলের শহরেও জ্বলজ্বল করছে। তার মনে হতো যে বাতাসের ঝাপটা কখনো না কখনো তার ছেলের সুবাস বয়ে আনবে, কিন্তু সে কেবল শূন্যতাই পেত। দারিদ্র্যের কষাঘাত এতই ভয়ানক ছিল যে দেবকী তার শেষ স্মৃতিগুলোও বন্ধক রেখেছিল। এমনকি অর্জুনের বিদায়ের সময় সে যে পুরনো শাড়িটি পরেছিল সেটিও। সে এখন ছেঁড়া পুরনো ন্যাকড়ায় জড়িয়ে থাকত এবং কনকনে ঠান্ডাতেও ঠাকুরের উঠোনে ঠান্ডা জলে বাসন ধুত। তার হাতের চামড়া ফাটতে শুরু করেছিল এবং সেখান থেকে রক্ত ঝরত, কিন্তু সে কাজ বন্ধ করতে পারত না, কারণ ঋণের কিস্তি অনেক বেশি ছিল। ঠাকুরের পুত্রবধূ তাকে প্রায়ই অপমান করত এবং বলতো যে তার ছেলে তাকে ভুলে গেছে। দশহরা এবং দীপাবলির মতো উৎসব আসত আর চলে যেত। গ্রামের বাড়িগুলো প্রদীপের আলোয় ঝলমল করত, কিন্তু দেবকীর কুড়ে ঘরে সবসময় অন্ধকারই বিরাজ করত। সে অন্যদের বাড়িতে রান্না হওয়া সুস্বাদু খাবারের গন্ধ দিয়ে নিজের মন ভোলাত এবং ভগবানের কাছে প্রার্থনা করত যে তার ছেলে যেখানেই থাক অন্তত সে যেন পেট ভরে খাবার পায়। সে অনেক রাত কেবল জল খেয়েই কাটিয়েছে, কারণ তার উপার্জনের প্রতিটি পয়সা ঠাকুরের মুনিমের কাছে জমা হয়ে যেত। তবুও তার হৃদয় কখনো তিক্ততায় ভরে যায়নি, বরং সেখানে কেবল তার ছেলের প্রতি মমত্ববোধই ছিল। একবার গ্রামে ভয়াবহ খরা দেখা দিল এবং কুয়োগুলো শুকিয়ে গেল, যার ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল এবং দেবকীর জন্য কাজ পাওয়া আরও কঠিন হয়ে গেল। ঠাকুরের বাড়িতেও রেশনে কড়াকড়ি শুরু হলো এবং দেবকীকে দেওয়া রুটির সংখ্যা কমিয়ে দেওয়া হলো, যার ফলে তাকে কঙ্কালের মতো দেখাতে লাগলো। সে তৃষ্ণা ও ক্ষুধায় কাতর হয়ে রাস্তায় পড়ে গেল, কিন্তু কেউ তাকে তোলার কষ্ট করল না, কারণ সবাই নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল। সেই সময়ও সে তার বিশ্বাস হারায়নি এবং মাটিতে চুমু খেল। বছর যত গড়াতে লাগল, গ্রামের মানুষের মন থেকে অর্জুনের স্মৃতি ঝাপসা হতে লাগল। কিন্তু দেবকীর কাছে তা যেন গতকালের কথা, যখন সে তাকে বিদায় জানিয়েছিল। সে প্রায়ই সেই রেলওয়ে স্টেশনে চলে যেত যেখানে এখন নতুন লাইন পাতা হয়েছে এবং পুরনো বাষ্পচালিত ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে। সে আসা প্রতিটি ট্রেনের বগিতে তার অর্জুনের মুখ খুঁজত, কিন্তু প্রতিবারই সে হতাশ হতো এবং ভারী মন নিয়ে ফিরে আসত। তবুও তার মনের একটা কোণ সবসময় বলতো যে মায়ের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। দেবকীর অবস্থা দেখে ঠাকুরের প্রাসাদের চাকররাও তাকে নিয়ে মজা করত। অর্জুন যাওয়ার সময় বড় বড় স্বপ্ন দেখিয়েছিল বলে তারা তাকে ঠাট্টা করত। এই ব্যঙ্গগুলো দেবকীর বুকে তীরের মতো বিঁধত, কিন্তু সে ঘুরে দাঁড়িয়ে কখনো কোনো উত্তর দিত না, কারণ তার নিজের লালন পালনের ওপর পূর্ণ আস্থা ছিল। সে জানত যে শহরের চাকচিক্যে তার ছেলে হয়তো পথ হারিয়েছে, কিন্তু সে খারাপ হতে পারে না। তার নীরবতাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল, যা তাকে প্রতিদিন অপমান সহ্য করার শক্তি দিত। গ্রামের পুরনো বটগাছের নিচে বসে সে প্রায়ই সেই গল্পগুলো মনে করত যা সে ছোটবেলায় অর্জুনকে শোনাত, যেগুলোতে ন্যায় বিচার এবং ধৈর্যের জয় হতো। সেই গল্পগুলোই তাকে কঠিন সময়ে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়েছিল এবং তাকে শিখিয়েছিল যে অন্ধকার যতই গভীর হোক না কেন, সকাল নিশ্চয়ই হবে। তার চোখের দৃষ্টি এখন কমতে শুরু করেছিল। সে ঝাপসা দেখত, কিন্তু তার ছেলের ছবি তার মনের পর্দায় আজও ঠিক ততটাই পরিষ্কার ছিল। সে প্রতিটি শব্দে চমকে উঠত। ধীরে ধীরে দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেল, যা চন্দনপুরের চেহারা তো বদলে দিল, কিন্তু দেবকীর ভাগ্য সেই পুরনো এবং বিবর্মই রয়ে গেল। এখন তার বয়স ৭০ বছর হয়ে গেছে, কোমর ঝুঁকে গেছে এবং হাত পা কাঁপতে শুরু করেছে, কিন্তু তাকে এখনও ঠাকুরের বাড়িতে কাজে যেতে হতো। তার কুঁড়ে ঘর এখন ভেঙে পড়ার উপক্রম এবং বর্ষাকালে তাকে কোনো গাছের নিচে আশ্রয় নিতে হতো। তবু সে গ্রাম ছেড়ে যেতে রাজি ছিল না। তার ভয় ছিল যে সে যদি চলে যায় তবে অর্জুন তাকে কোথায় খুঁজবে।
গ্রামে বিদ্যুৎ এসে গেছে, রাস্তাঘাট পাকা হয়েছে এবং মানুষের হাতে মোবাইল ফোন এসে গেছে। কিন্তু দেবকীর জন্য পৃথিবীটা সেখানেই থমকেছিল যেখানে অর্জুন তাকে রেখে গিয়েছিল। সে নতুন প্রযুক্তি এবং পরিবর্তনগুলো বুঝতে পারত না। সে শুধু এটুকু জানত যে এখন পৃথিবী অনেক দ্রুত হয়ে গেছে এবং হয়তো সেই কারণেই অর্জুনের আসতে সময় লাগছে। সে ভগবানের সামনে একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রেখেছিল, যার শিখা সে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও নিভতে দিত না। সেটাই তাকে পথ দেখাবে। একদিন দুপুরে যখন সে ঠাকুরের প্রাসাদের পেছনের অংশে ইটো বাসন পরিষ্কার করছিল, তখন সে শুনতে পেল যে গ্রামে কোনো খুব বড় মানুষ আসতে চলেছে, যার গাড়িগুলো অনেক দামি। চাকরদের মধ্যে আলোচনা হচ্ছিল যে সে কোনো খুব বড় শিল্পপতি, যে গ্রামে তার শিকড় খুঁজতে আসছে এবং হয়তো এখানে কিছু দান ধ্যান করবে। দেবকী এসব কথায় খুব একটা কান দেয়নি, কারণ তার কাছে তো আসা প্রতিটি অপরিচিত ব্যক্তি একটি আশা এবং যাওয়া প্রতিটি ব্যক্তি একটি ব্যথা নিয়ে আসত। সে কেবল নিজের কাজে ডুবে রইল। অন্যদিকে শহরে অর্জুন সত্যি একটি অনেক বড় কোম্পানির মালিক হয়ে উঠেছিল, কিন্তু নিজের সাফল্যের দৌড়ে সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সময়ের হিসেবই ছিল না। প্রথম দিকের বছরগুলোর সংগ্রাম তাকে এতটাই কঠোর করে তুলেছিল যে সে নিজের আবেগগুলোকে একটি বাক্সে বন্দী করে ফেলেছিল, যাতে সে দুর্বল না হয়ে পড়ে। কিন্তু গত কিছু সময় ধরে সে তার মায়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল, যেখানে সে তাকে ডাকছে এবং তার চোখে সেই পুরনো বিদায়বেলার আকুলতা দেখা যাচ্ছে। অর্জুন তার বিলাসবহুল গাড়ির দিক চন্দনপুরের দিকে ঘুরিয়ে দিল। তার সাথে নিরাপত্তারক্ষী এবং সহকারীদের একটি বিশাল বহর ছিল, যা তার মর্যাদার প্রতীক। সে যত গ্রামের কাছাকাছি পৌঁছাচ্ছিল, পুরনো স্মৃতিগুলো তার মাথায় কোনো চলচ্চিত্রের মতো ঘুরতে লাগল এবং তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। তার মনে পড়ল যে কিভাবে তার মা তার শেষ গহনাগুলো বিক্রি করেছিল এবং কিভাবে সে কথা দিয়েছিল যে সে তাকে প্রাসাদে রাখবে। এখন তার কাছে সব কিছুই ছিল, কিন্তু তার মা কি সেখানে থাকবে? গ্রামের সীমানায় পৌঁছতেই ধুলোর সেই পুরনো মেঘ ঘুরল, যা তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিল। যদিও এখন সেখানে ধুলো কম এবং কংক্রিট বেশি ছিল। অর্জুনের গাড়িগুলো গ্রামের প্রধান মোড়ে থামতেই মানুষের ভিড় জমে গেল এবং প্রত্যেকেই সেই মসিহাকে দেখতে চাইছিল যে এত বড় বহর নিয়ে এসেছে। অর্জুন গাড়ির কাচ নামিয়ে বাইরের দিকে তাকালো, যেখানে প্রতিটি মুখ তার কাছে অপরিচিত মনে হচ্ছিল। সে ড্রাইভারকে সোজা তার পুরনো ঠিকানায় যেতে বলল। দেবকীর জীবনে প্রতিটি দিন একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত। সূর্যের প্রথম কিরণের সাথেই তাকে ঠাকুর বিক্রম সিংয়ের প্রাসাদের বড় ফটকের বাইরে দাঁড়াতে হতো। তার পুরনো হাড়গুলোতে ব্যথা থাকত, কিন্তু কাজ থামত না। তাকে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে পশুদের খাবার দেওয়া পর্যন্ত সব কাজ করতে হতো। ঠাকুরের স্ত্রী তাকে সব সময় নিচু নজরে দেখত। দেবকী কেবল চুপচাপ সব কিছু সহ্য করে যেত, কারণ তাকে তার ঋণ শোধ করতে হতো এবং তার ছেলের ফিরে আসার আশাকে বাঁচিয়ে রাখতে হতো। গ্রামের অন্যান্য মহিলারা যখন কুয়োতে জল নিতে আসত, তখন তারা প্রায়ই দেবকীকে নিয়ে মজা করত। তারা বলতো যে তার ছেলে শহরের চাকচিক্যে হারিয়ে গেছে এবং তার বুড়ি মায়ের কোনো কথা তার মনে নেই। কেউ কেউ তো এও বলতো যে অর্জুন হয়তো সেখানে বিয়ে করে নিয়েছে এবং এখন সে আর কখনো ফিরে আসবে না। এই কথাগুলো দেবকীর কানে গলিত সীসার মতো লাগত, কিন্তু সে কখনো ঘুরে দাঁড়িয়ে উত্তর দেয়নি। তার নীরবতাই ছিল তার সবচেয়ে বড় ঢাল, যা তাকে সমাজের গঞ্জনা থেকে বাঁচাত। ঠাকুরের প্রাসাদে দেবকীকে মানুষের মতো নয়, বরং একটি যন্ত্রের মতো মনে করা হতো। তাকে প্রায়ই এঁটো খাবার দেওয়া হতো, যা ঘন্টার পর ঘন্টা আগে তৈরি করা হতো এবং যার কোনো স্বাদ ছিল না। কখনো কখনো তো তাকে কেবল বাসি রুটি খেয়েই দিন কাটাতে হতো, যা পাথরের মতো শক্ত ছিল। সে যখন ক্লান্ত হয়ে কিছুক্ষণ বসত, তখন ঠাকুরের পুত্রবধূ তাকে সঙ্গে সঙ্গে বকাঝকা করত। বাসন ধুতে ধুতে তার হাত এতই ফাটতে শুরু করেছিল যে তা থেকে রক্ত ঝরত। তবুও সে মমতার শক্তিতে সব কিছু সহ্য করে নিত। দেবকীর কর্ম এবং পুনর্জন্মের ওপর গভীর বিশ্বাস ছিল। তার মনে হতো যে হয়তো গত জন্মে সে কোনো খারাপ কাজ করেছিল, যার ফল তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। সে তার দারিদ্র্যকে শাস্তি নয়, বরং একটি তপস্যা মনে করত, যা তাকে শুদ্ধ করছে। সে ভগবান কৃষ্ণের ছোট্ট মূর্তির সামনে প্রতি রাতে প্রদীপ জ্বালাত, তেল থাকুক বা না থাকুক। তার বিশ্বাস ছিল যে তার এই তপস্যা একদিন সফল হবে এবং তার ছেলে ফিরে আসবে। অর্জুনের জন্য তার প্রার্থনা কখনো কমেনি। বছর যত ভরাতে লাগল, দেবকীর দৃষ্টিশক্তি দুর্বল হতে লাগল এবং সে এখন ঝাপসা দেখতে শুরু করেছিল। জিনিসগুলো পরিষ্কার দেখার জন্য এখন তাকে তার চোখের ওপর খুব জোর দিতে হতো। তার পা এখন তার ভার বইতে সক্ষম ছিল না, তবুও সে প্রতিদিন সকালে কাজে যেত। কনকনে ঠান্ডা হোক বা কাঠফাটা রোদ, সে কখনো ছুটি নেয়নি।
ঠাকুর বিক্রম সিংয়ের মুনিব তাকে সবসময় ঋণের কথা মনে করিয়ে দিত। সে তাকে ভয় দেখাতো যে কাজ না করলে তার কুঁড়েঘরটিও কেড়ে নেওয়া হবে। রাতের নিস্তব্ধতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ত, দেবকী তার ভাঙা চারপায়ার ওপর বসে অর্জুনের পুরনো শার্টে হাত বোলাত। শার্টটি এখন ছিঁড়ে যেতে শুরু করেছিল এবং তার রঙও ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু তাতে এখনও তার ছেলের ছোটবেলার গন্ধ লেগেছিল। তার মনে পড়ত যে কিভাবে অর্জুন ছোট ছোট কথায় জেদ করত এবং মা বলে ডাকত। সে সেই স্মৃতিগুলোকে সম্বল করেই নিজের জীবনের লড়াই লড়ছিল। তার কাছে অর্জুন কেবল একজন ছেলেই ছিল না, বরং তার জগতের কেন্দ্রবিন্দু ছিল। ঠাকুরের প্রাসাদে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে দেবকীকে সবচেয়ে নিচু কাজগুলো দেওয়া হতো, যেমন আবর্জনা পরিষ্কার করা। সেখানে যখন বিয়ে শাদির পরিবেশ থাকত, তখন সে ইটোপাতা তোলা এবং মেঝে পরিষ্কার করার কাজ করত। প্রাসাদের মর্যাদায় যাতে কোনো আঁচ না আসে, সেজন্য অতিথিদের সামনে আসার ব্যাপারে তার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। তাকে দূর থেকেই সুস্বাদু খাবারের গন্ধ শুকে সন্তুষ্ট থাকতে হতো, কারণ তার কপালে কেবল শুকনো খাবারই জুটত। দারিদ্র তাকে এতটাই অসহায় করে তুলেছিল যে সে নিজের ক্ষুধাকে মেরে ফেলতে শিখে গিয়েছিল। একবার গ্রামের মোড়লের ছেলে দেবকীকে রাস্তায় পড়ে যেতে দেখে সাহায্য করার পরিবর্তে তাকে নিয়ে হাসতে শুরু করল। সে তাকে ভিখারিনী বলে ডাকল এবং তার বন্ধুদের সাথে তার নির্মম মজা ওড়াল। দেবকী তার ছেঁড়া শাড়িটি সামলে নিয়ে অনেক কষ্টে নিজেকে তুলল এবং কোনো কথা না বলে এগিয়ে গেল। সে জেনে গিয়েছিল যে এই পৃথিবীতে কেবল ক্ষমতাবানদের কথাই শোনা হয় এবং গরিবদের কোনো ভগবান নেই। তবু তার মনে কারো প্রতি কোনো ঘৃণা ছিল না। উৎসবের সময় দেবকীর কষ্ট আরও বেড়ে যেত, কারণ তার দারিদ্র্যের অনুভূতি আরও বেশি প্রকট হতো। যখন পুরো গ্রাম রং আবির খেলত বা দীপাবলির প্রদীপ জ্বালাত, সে ঠাকুরের রান্নাঘরে অন্ধকার কোণে বসে থাকত। কেউ তাকে নিজেদের সাথে নিত না, কারণ তারা তাকে অপয়া এবং হতদরিদ্র মনে করত। তার বাড়িতে এখন কোনো আলো জ্বলত না, কেবল স্মৃতির একটি ঝাপসা ছায়া ছিল যা তাকে ঘিরে থাকত। সে নিজের চোখের জলকেও গিলে ফেলতে শিখে নিয়েছিল, যাতে কেউ তাকে দুর্বল মনে না করে। ঠাকুর বিক্রম সিংহের ঋণ শোধ করা দেবকীর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল, কারণ সুদ বেড়েই চলেছিল। মুনিম প্রতি মাসে সুদের এমন হিসাব করত যে আসল টাকা কখনো কমতই না, যা একটি জালের মতো ছিল। সে বুঝে গিয়েছিল যে সে মৃত্যুর আগ পর্যন্ত এই দাসত্ব থেকে মুক্ত হতে পারবে না, এবং এটাই তার নিয়তি। তবুও সে প্রতিদিন সকালে পূর্ণ সততার সাথে প্রাসাদে পৌঁছাত, যাতে অর্জুনের বদনাম না হয়। সে চাইত না যে অর্জুন যখন ফিরে আসবে তখন তাকে লজ্জিত হতে হক। বর্ষার ভারী বৃষ্টিতে যখন গ্রামের গলিগুলো কাদায় ভরে যেত, দেবকীকে প্রাসাদে পৌঁছাতে অনেক কসরত করতে হতো। তার পুরনো জুতো ছিঁড়ে গিয়েছিল এবং সে খালি পায়েই পাথুরে রাস্তায় হাঁটত। অনেকবার সে পিছলে কাদায় পড়ে যেত এবং মারাত্মক আহত হতো, কিন্তু সহানুভূতি দেখানোর মতো কেউ ছিল না। সে হলুদ এবং লবণের প্রলেপ লাগিয়ে নিজের ক্ষতগুলো নিজেই সারিয়ে তুলত। তার কাছে প্রকৃতিও ঠিক ততটাই নিষ্ঠুর ছিল যতটা গ্রামের মানুষ এবং তার ভাগ্য। দেবকীর চুল এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল এবং তার কণ্ঠস্বরে এক অদ্ভুত কাঁপুনি চলে এসেছিল। সে এখন খুব আস্তে কথা বলত, যেন তার কণ্ঠস্বরও সময়ের সাথে ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন নীরব থাকতে চায়। গ্রামের লোকেরা তাকে এখন ভূত বলে ডাকতে শুরু করেছিল, কারণ সে সবসময় চুপচাপ এবং একাকী কাজে মগ্ন থাকত। তার দেহ তো বুড়ি হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা আজও সেই দিনের অপেক্ষায় যৌবনে ছিল যখন অর্জুন গ্রামের ধুলো উড়িয়ে ফিরে আসবে। সে প্রায়ই ভাবত যে অর্জুন এখন কেমন দেখতে হয়েছে এবং সে কি তাকে চিনতে পারবে। সে কি আজও ছোটবেলার মতোই দুষ্টু আছে, নাকি শহরের হাওয়া তাকে গম্ভীর করে তুলেছে? এই প্রশ্নগুলোর উত্তর সে কোথাও পেত না, কিন্তু কল্পনায় সে প্রতিদিন তার সাথে কথা বলত। সে তাকে নিজের থালায় রাখা শুকনো রুটির অর্ধেকটা দেওয়ার অভিনয় করত, যেন সে পাশেই বসে আছে। তার এই কল্পনাই ছিল তার একমাত্র আহার, যা তাকে বাঁচিয়ে রাখত। ঠাকুরের নাতি নাতনিরা দেবকীর কাছে এসে তাকে বিরক্ত করত এবং কখনো কখনো পাথরও ছুঁড়ত। তারা তার কাজে বাধা দিত এবং তাকে নোংরা বুড়ি বলে উত্ত্যক্ত করত, যার ফলে দেবকীর বুক ঝাঁঝরা হয়ে যেত। দেবকী তাদের আশীর্বাদ করত, কারণ তার মনে হতো যে তারা অবুঝ শিশু এবং তাদের সুশিক্ষার অভাব আছে।
কিন্তু তাদের মা তাদের দেবকীর থেকে দূরে থাকার নির্দেশ দিত, যেন তাকে ছুলে তারা অসুচি হয়ে যাবে। এই সামাজিক বয়কট দেবকীর কাছে কোনো বিষের চেয়ে কম ছিল না। গ্রামের মন্দিরের পুরোহিত কখনো কখনো দেবকীকে একটু প্রসাদ দিতেন এবং তাকে সান্ত্বনা দিতেন। তিনি তাকে ধৈর্য ধরার পরামর্শ দিতেন এবং বলতেন যে ঈশ্বরের ঘরে ন্যায়বিচার নিশ্চয়ই হয়, কেবল সময়ের অপেক্ষা। দেবকী সেই কথাগুলো নিজের বুকে আগলে রাখত এবং সেগুলোকে নিজের আশ্রয় মনে করত। তার মনে হতো যে মন্দিরের ঘণ্টার শব্দেও অর্জুনের আসার কোনো সংকেত লুকিয়ে আছে। সে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাত, যাতে অর্জুনের পথে কোনো বাধা না আসে। এক রাতে প্রবল ঝড়ে তার কুড়ে ঘরের অর্ধেক অংশ ভেঙে পড়ে এবং সে পুরোপুরি গৃহহীন হয়ে যায়। দেবকী সেই রাতে খোলা আকাশের নিচে ঘুমায় এবং প্রবল বৃষ্টিতে পুরোপুরি ভিজে যায়, যার ফলে তার প্রচণ্ড জ্বর আসে। তার মনে হয়েছিল যে হয়তো এবার তার শেষ সময় ঘনিয়ে এসেছে, কিন্তু পরের দিনও সে কাঁপতে কাঁপতে কাজে যায়। সে তার অসুস্থতার কথা কাউকে জানায়নি এবং ঠান্ডা জলেই বাসন মাজতে থাকে, কারণ কাজ ছেড়ে দেওয়া তার কপালে ছিল না। তার সহ্য শক্তির সীমা এখন ফুরিয়ে আসছিল। ২০ বছর একটি দীর্ঘ সময়, যার মধ্যে একটি গোটা প্রজন্ম বড় হয়ে যায় এবং পৃথিবী বদলে যায়। এই সময়ে দেবকী চন্দনপুরকে আধুনিক হতে দেখেছে, কিন্তু তার নিজের কুড়েঘর আরও জরাজীর্ণ হয়ে গেছে। সে এই নিষ্ঠুর সমাজ ব্যবস্থার একটি ক্ষুদ্র অংশ হয়েই রয়ে গিয়েছিল, যার কোনো নাম এবং অস্তিত্ব ছিল না। এখন মানুষ তাকে কেবল প্রাসাদের দাসী বলে ডাকতে শুরু করেছিল। তার পরিচয় এখন কেবল তার দারিদ্র্য এবং তার অন্তহীন অপেক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তবুও মায়ের মমতা কমেনি। সেই দুপুরটি অত্যন্ত গরম ছিল এবং লু বইছিল। দেবকী যখন প্রাসাদের উঠোনে বসে ইটো বাসনের স্তূপ পরিষ্কার করছিল, সূর্য তার মাথার ওপর আগুন ঝরাচ্ছিল এবং সাবানের তীব্র ফেনা থেকে তার বুড়ো চোট জ্বলছিল। হঠাৎ সে গ্রামের বাইরে থেকে গাড়ির হর্নের তীব্র শব্দ শুনতে পেল, যা আগে কখনো শোনেনি। তার মনে হলো যে হয়তো আবার কোনো বড় নেতা নির্বাচনের জন্য এসেছে, কিন্তু এবার তার হৃদয় এক অদ্ভুত স্পন্দন অনুভব করল, যা একটু অন্য রকম ছিল। দেবকীর হাত হঠাৎ থেমে গেল এবং সে একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন কোনো বার্তা পড়ছে। তার মনে হলো যেন বাতাসে তার পুরনো গন্ধ ভেসে বেড়াচ্ছে এবং বটগাছের পাতাগুলো কিছু ফিসফিস করছে। মুনিম পেছন থেকে এসে তাকে জোরে বকা দিল এবং তাড়াতাড়ি কাজ শেষ করার হুমকি দিল, কারণ বাড়িতে অতিথি আসতে চলেছে। দেবকী আবার মাথা নিচু করল এবং তার ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বাসন ঘষতে লাগল। তার আত্মা কাঁপছিল। প্রাসাদের বাইরে মানুষের কোলাহল বাড়ছিল এবং দামি গাড়ির টায়ারের শব্দ বালির ওপর পরিষ্কার শোনা যাচ্ছিল। দেবকীর মনে এক অদ্ভুত ভয় এবং আশার ঝড় উঠছিল, যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। সে চাইছিল যে সে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু তার দারিদ্র্য তাকে সেই অনুমতি দেয়নি। সে তার হাতগুলো নোংরা জলে ধুলো এবং তার মুখের ধুলো পরিষ্কার করার চেষ্টা করল। সে অনুভব করতে পারছিল যে এবার তার ২০ বছরের দীর্ঘ রাত শেষ হতে চলেছে। কালো চকচকে এসইউভি গাড়ির একটি দীর্ঘ বহর চন্দনপুরের কাঁচা রাস্তায় প্রবেশ করতেই পুরো গ্রামে যেন ভূমিকম্প হয়ে গেল। ধুলোর বিশাল বিশাল মেঘ আকাশ ছুঁচ্ছিল এবং গাড়ির হর্নের শব্দ গ্রামের শতাব্দী প্রাচীন শান্তি ভঙ্গ করেছিল। মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং জমিতে কাজ করা কৃষকরাও তাদের লাঙল ছেড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়েছিল। প্রত্যেকের চোখে এই জানার কৌতূহল ছিল যে এই ছোট্ট গ্রামে কোন বড় মানুষটি এসেছে। অর্জুন গাড়ির ভেতর বসে বাইরের পরিবর্তনশীল দৃশ্যগুলো দেখছিল। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল এবং হাতে হালকা কাঁপুনি অনুভূত হচ্ছিল। ২০ বছর একটি দীর্ঘ সময় এবং এই বছরগুলোতে সে বিশ্বের সর্বোচ্চ শিখরগুলো স্পর্শ করেছিল, কিন্তু নিজের মাটির গন্ধ আজও তাকে নিজের দিকে টানছিল। সে দেখল যে গ্রামের রাস্তাঘাট এখন পাকা হয়ে গেছে, কিন্তু দারিদ্র্য এবং অসহায়তা আজও মানুষের মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বহরটি সেই গলির দিকে মোড় নিতেই, যেখানে একসময় তার কাঁচা বাড়ি ছিল, অর্জুনের বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। সে ড্রাইভারকে গাড়ি থামানোর ইশারা করল এবং নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার দামি স্যুট এবং পলিশ করা জুতোর উপর গ্রামের ধুলো জমতে শুরু করেছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে নিজের চোখে সেই জায়গাটি দেখছিল, যেখানে সে তার শৈশব কাটিয়েছিল এবং যেখানে তার মা তাকে লালন পালন করে বড় করেছিল। সেখানে পৌঁছে অর্জুনের চোখের সামনে যে দৃশ্যটি ছিল তা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল।
যেখানে একসময় তার মায়ের মমতাময়ী ছায়াঘেরা কুড়েঘরটি ছিল, সেখানে এখন কেবল ধ্বংসস্তূপ এবং বড় বড় ঘাস গজিয়ে আছে। ছাদ পুরোপুরি ধসে পড়েছে এবং দেওয়ালের জায়গায় কেবল মাটির ঢিবি অবশিষ্ট আছে। সেই জায়গাটি দেখে এমন মনে হচ্ছিল যেন সেখানে বছরের পর বছর ধরে কেউ বাস করেনি। অর্জুনের গলা বুঝে এলো এবং তার মুখে ছেয়ে থাকা সাফল্যের চমক এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে চারদিকে তাকালো, হয়তো কেউ তাকে চিনতে পারবে বা সে কোনো পরিচিত মুখ খুঁজে পাবে। কাছের একটি ভাঙা চত্বরে বসে এক বৃদ্ধ ব্যক্তি হুক্কা টানছিলেন, যার চোখে সময়ের ক্লান্তি এবং বিস্ময় ছিল। অর্জুন তার কাছে গিয়ে ভারী গলায় জিজ্ঞেস করল, কাকা, এখানে থাকা দেবকী মা কোথায়? আপনি কি জানেন যে তিনি এখন কোথায় থাকেন? বৃদ্ধ ব্যক্তি তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন তিনি অন্য কোনো জগতের প্রাণীকে দেখছেন। বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ছাড়লেন এবং ধোঁয়ার মেঘ ছেড়ে বললেন, বাবা, এখানে তো এখন কেউ থাকে না। দেবকী তো বহু বছর আগেই গৃহহীন হয়ে গিয়েছিল, যখন তার ছাদ ভেঙে পড়েছিল। এখন সে ঠাকুর বিক্রম সিংয়ের প্রাসাদে দাসীর কাজ করে এবং সেখানেই পেছনের অংশে কোথাও পড়ে থাকে। এই কথা শুনে অর্জুনের কান ভোঁ ভোঁ করতে লাগল এবং তার মাথায় ঠাকুরের সেই নামটি প্রতিধ্বনিত হতে লাগল, যাকে সে ছোটবেলায় ভয় পেত। তার বিশ্বাস হচ্ছিল না যে তার মা দাসত্ব করছে। অর্জুনের সেই সময়ের কথা মনে পড়ল, যখন সে তার মাকে কথা দিয়েছিল যে সে তাকে সোনার প্রাসাদে রাখবে। কিন্তু এখানকার বাস্তবতা তার কথার চেয়ে যোজন যোজন দূরে এবং অত্যন্ত তিক্ত ছিল। তার নিজের ওপর ঘৃণা হতে লাগল যে সে শহরে আরামায়েশের জীবন কাটাচ্ছিল এবং তার মা এখানে অন্যদের দাসত্ব করছিল। সে তার সঙ্গীদের আবার গাড়িতে বসার নির্দেশ দিল এবং নিজে দ্রুত পায়ে ঠাকুরের প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল, যেখানে তার মায়ের অস্তিত্ব আটকে ছিল। প্রাসাদের দিকে যাওয়ার রাস্তাটি আজও ঠিক তেমনই পাথুরে এবং দুর্গম ছিল, যেমন ২০ বছর আগে ছিল। অর্জুনের মনে স্মৃতির একটি ঝড় উঠেছিল, যার মধ্যে তার মায়ের সেই মুখটি বারবার আসছিল যখন সে তাকে বিদায় জানিয়েছিল। সে ভাবছিল যে সে কি তাকে চিনতে পারবে এবং সে কি তাকে ক্ষমা করতে পারবে। তার সম্পদ এখন তার কাছে মাটির সমান মনে হচ্ছিল, কারণ তা তার মায়ের সংগ্রাম কমাতে এতক্ষণ ব্যর্থ হয়েছিল। সে যখন ঠাকুরের বড় প্রাসাদের কাছে পৌঁছাল, সে দেখল যে সেখানকার দেয়ালগুলো আরও উঁচু হয়ে গেছে। প্রধান দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু অর্জুনের মুখের নামভীর্য এবং তার পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের দেখে তারা পিছিয়ে গেল। প্রাসাদের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত বিলাসবহুল, যা বাইরের দারিদ্র্যের উপহাস করছিল। অর্জুনের দৃষ্টি চারদিকে তার মাকে খুঁজছিল, কিন্তু সে কেবল সুসজ্জিত চাকর-বাকর এবং দরবারীদেরই দেখতে পেল। ভেতরের উঠোনে পৌঁছতেই সে দেখল যে সেখানে পার্টির মতো কোনো প্রস্তুতি চলছে এবং ঠাকুরের পরিবার তাদের অতিথিদের নিয়ে ব্যস্ত। রাগ এবং দুঃখের মিশ্র অনুভূতি নিয়ে দাঁড়িয়ে থাকা সেই অচেনা অতিথির দিকে কেউ মনোযোগ দিল না। অর্জুন একজন চাকরকে ধরে জিজ্ঞেস করল যে বাসন মাজার জায়গাটা কোথায়। চাকরটি অবাক হয়ে তার দিকে তাকালো এবং পেছনের দিকের ইশারা করল, যেখান থেকে নোংরা জল এবং সাবানের তীব্র গন্ধ আসছিল। অর্জুন যতই সেই দিকে এগোচ্ছিল, তার বুকের ব্যথা ততই বাড়ছিল। সে বুঝতে পারছিল যে সে তার মায়ের সাথে দেখা করার জন্য কতটা ছটফট করছে। প্রতিটি কদমের সাথে সে তার ভুলের বোঝা ভারী অনুভব করছিল। সে ভেবেছিল যে সে এসে তার সাফল্যের আনন্দ উদযাপন করবে, কিন্তু এখানে সে তার আত্মার পরাজয় দেখতে পাচ্ছিল। সে সেই কোণে পৌঁছালো যেখানে অন্ধকার ছিল এবং যেখান থেকে কেবল কাজ করার আওয়াজ আসছিল। সেখানকার দেয়ালে শ্যাওলা জমেছিল এবং মেঝে ভেজা ও পিচ্ছিল ছিল। অর্জুন দেখল যে কয়েকজন মহিলা ঝুঁকে পড়ে বড় বড় হাঁড়ি ঘষে পরিষ্কার করছে। তাদের কোমর ঝুঁকেছিল এবং তাদের হাত কাজের চাপে কাঁপছিল। সে তার মাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সেই ঝুঁকে থাকা পিঠগুলোর মধ্যে কাউকে চেনা কঠিন হয়ে পড়ছিল। হঠাৎ সে একটি পরিচিত ফুপিয়ে কাঁদার শব্দ শুনতে পেল, যা তার সারা শরীরে বিদ্যুতের ঢেউ খেলিয়ে দিল। সেই কান্নার শব্দ তার মায়েরই ছিল, যাকে সে হাজারো মানুষের ভিড়ের মধ্যেও চিনতে পারত। সে দেখল যে এক কোণে ছেঁড়া পুরনো কাপড় পরা এক বৃদ্ধা মাটিতে বসে আছে এবং পাথরের টুকরো দিয়ে নোংরা বাসন পরিষ্কার করছে। তার চুল সাদা হয়ে গিয়েছিল এবং তার হাত এত পাতলা ছিল যে তাতে কেবল হাড়ি দেখা যাচ্ছিল। অর্জুনের চোখ জলে ভরে এলো এবং তার মনে হলো যেন কেউ তার গলা জোরে টিপে ধরেছে। সে ধীরে ধীরে ডাকল, মা, কিন্তু তার আওয়াজ এতই নিচু ছিল যে কোলাহলের মধ্যে তা চাপা পড়ে গেল। দেবকী মাথা তুলল না, সে কেবল নিজের কাজে মগ্ন রইল, যেন তার পুরো পৃথিবী ওই এঁটো বাসনগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। সে বিড়বিড় করছিল, হয়তো কোনো প্রার্থনা বা কোনো পুরনো স্মৃতি। অর্জুন আবার একটু জোরে বলল, মা, আমি এসে গেছি। এবার দেবকীর হাত থেমে গেল এবং সে কিছুক্ষণের জন্য পাথরের মূর্তিতে পরিণত হল। দেবকী খুব ধীরে ধীরে মাথা তুলল এবং তার ঝাপসা চোখে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা স্যুট বুট পরা লোকটিকে দেখল।
তার মনে হলো হয়তো এটা তার চোখের কোনো ভ্রম, অথবা সে আবার কোনো স্বপ্ন দেখছে। সে তার কাপা কাপা আঙুল দিয়ে চোখ মুছল এবং আবার দেখার চেষ্টা করল। তার মুখে বিস্ময়, ভয় এবং একটি চাপা আশার অনুভূতি একসাথে ফুটে উঠল। তার কাছে মুখটি পরিচিত বলে মনে হলো, কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না। অর্জুন এবার তার কাছে হাঁটু গেড়ে বসল। তার দামি জামাকাপড় নোংরা জলে ভিজে যাচ্ছে, সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে দেবকীর সেই রুক্ষ এবং ফাটা হাত দুটি নিজের হাতে তুলে নিল। যখনই সে সেই হাত দুটি ছুঁল, সে সেই মমতার উষ্ণতা অনুভব করল, যা সে গত ২০ বছরে পায়নি। দেবকীর চোখ থেকে জল পড়তে লাগল এবং তার ঠোঁট কাঁপতে লাগল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। মা, আমি আপনার অর্জুন, সে কাঁদতে কাঁদতে বলল এবং তার কোলে নিজের মাথা রাখল। পুরো উঠোনে হঠাৎ নীরবতা নেমে এলো এবং ঠাকুর বাড়ির চাকর বাকর ও সদস্যরা এই দৃশ্য দেখার জন্য জড়ো হল। কেউ বুঝতে পারছিল না যে এত বড় শিল্পপতি এই বৃদ্ধ দাসীর পায়ের কাছে কেন পড়ে আছে। দেবকী ধীরে ধীরে তার মুখ ছুল, যেন সে নিশ্চিত হতে চাইছিল যে এটা তার সেই ছেলেই যাকে সে বহু বছর আগে বিদায় জানিয়েছিল। সে অর্জুনের কপালে চুমু খেল এবং কান্নায় ভেঙে পড়ল। তার গত ২০ বছরের সমস্ত কষ্ট, অপেক্ষা এবং অপমান সেই এক আর্তনাদের মাধ্যমে বেরিয়ে এলো। মা ও ছেলের এই মিলন এতই হৃদয়স্পর্শী ছিল যে সেখানে উপস্থিত অন্যান্য চাকরদের চোখেও জল এসে গেল। দেবকী বারবার তার নাম নিচ্ছিল এবং তাকে বুকে জড়িয়ে ধরছিল, যেন সে আর কখনো তাকে দূরে যেতে দেবে না। কিন্তু এই মিলন এখনই শান্তিপূর্ণ হওয়া ছিল না। তখনই ঠাকুর বিক্রম সিংয়ের ছেলে সেখানে এলো এবং চিৎকার করে বলল, আরে বুড়ি, এটা কি নাটক চলছে? নিজের কাজ ফেলে কার সাথে বসে আছিস? আর আপনি কে যে এখানকার নোংরার মধ্যে ঢুকে এসেছেন? অর্জুন এই কথাগুলো শোনামাত্র তার চোখ রাগে লাল হয়ে গেল। সে ধীরে ধীরে উঠল এবং মায়ের হাত ধরে তাকে দাঁড় করালো। তার ব্যক্তিত্ব এখন পুরোপুরি পাল্টে গিয়েছিল। সে এখন আর কোনো ক্রন্দনরত ছেলে নয়, বরং তাকে একজন শক্তিশালী শাসকের মতো দেখাচ্ছিল। অর্জুন ঠাকুরের ছেলের দিকে তাকালো এবং তার দৃষ্টি এতই তীক্ষ্ণ ছিল যে যুবকটি পিছু হটতে বাধ্য হল। ইনি আমার মা। অর্জুনের গলা পুরো উঠোনে প্রতিধ্বনিত হল এবং এখন থেকে এই বাড়িতে বা এই গ্রামে কেউ এর সম্মানের দিকে চোখ তুলেও তাকাবে না। পরিবেশের উত্তেজনা এতই বেড়ে গিয়েছিল যে বাতাসও থেমে আছে বলে মনে হচ্ছিল। সবাই অবাক হয়ে ভাবছিল যে এরপর কি হবে, কারণ অর্জুনের পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরাও সতর্ক হয়ে গিয়েছিল। অর্জুনের গলার গর্জনে প্রাসাদের পুরনো এবং মজবুত দেওয়ালগুলো কেঁপে উঠল। ঠাকুরের ছেলে, যে কিছু মুহূর্ত আগেও অহংকার এবং ক্ষমতার মদে মত্ত ছিল, এখন পুরোপুরি ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে একজন সাধারণ এবং গরিব দাসীর ছেলে এত প্রভাবশালী ও শক্তিশালী কিভাবে হতে পারে। সেখানে উপস্থিত সব চাকরবাকর শ্বাস আটকে এই অভাবনীয় ঘটনাটি দেখছিল। দেবকী তখনও তার ছেলের হাত শক্ত করে ধরে কাঁপছিল। তার ভয় করছিল। তখনই প্রাসাদের বড় বউ, যে দামি রেশমি পোশাক এবং গয়নায় মোড়ানো ছিল, সে বাইরে এলো এবং জোরে জোরে চিৎকার করতে লাগল, আরে কিসের এত গোলমাল হচ্ছে? আর এই বুড়িটা এখনও এখানে কেন বসে আছে? সে আজ সকালে একটা খুব দামি বাটি ভেঙেছে এবং এখনও তার ক্ষতিপূরণ দেয়নি। সে অর্জুনের উপস্থিতিকে পুরোপুরি অগ্রাহ্য করে সোজা দেবকীর দিকে এগিয়ে গেল। দেবকী ভয়ে মাথা নিচু করল এবং অর্জুনের পেছনে লুকানোর চেষ্টা করতে লাগল। অর্জুন তার মায়ের চোখে যে গভীর আতঙ্ক দেখল, তা এক মুহূর্তেই তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। একটি সাধারণ মাটির বাটির দামের জন্য তার মাকে এইভাবে নির্যাতন করা হচ্ছিল, এই কথা ভেবে তার রক্ত টকবক করে ফুটতে লাগল। সে দেখল যে তার মায়ের পায়ে চপ্পলটুকুও নেই এবং তার ছেঁড়া আঁচলে তার দারিদ্র্য স্পষ্ট ফুটে উঠছে। সে তার মাকে এই নরকতুল্য জায়গা থেকে বের করে আনার জন্য ব্যাকুল হয়ে উঠল। সে তার পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করল। ঠাকুর বিক্রম সিং স্বয়ং তার কাঠের লাঠি ঠুকতে ঠুকতে বাইরে এলেন এবং দেখলেন যে ভিড় পিছিয়ে যাচ্ছে। তার চোখে তখনও সেই পুরনো সামন্ততান্ত্রিক অহংকার ছিল, যা সে কয়েক দশক ধরে পুষে রেখেছিল। তিনি অর্জুনকে খুব মনোযোগ দিয়ে দেখলেন, কিন্তু তার সাফল্যের ঔজ্জ্বল্য তার বৃদ্ধ চোখকে ধাঁধিয়ে দিল। তিনি চিনতে পারলেন না যে এই সেই ছোট্ট ছেলেটি যাকে তিনি একসময় তাড়িয়ে দিয়েছিলেন। যখন তিনি জানতে পারলেন যে সে দেবকীর ছেলে, তখন তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন তার মায়ের হাত দুটির দিকে আবার তাকালো, যেখানে সাবানের কালো ফেনা এবং ময়লার পুরু আস্তরণ জমেছিল। সেই হাতে পড়ে থাকা পুরনো কাটা দাগ এবং ফোলা আঙুলগুলো তার ওপর হওয়া বছরের পর বছর ধরে অবহেলার প্রমাণ দিচ্ছিল। সে ভাবল, যখন সে শহরের দামি হোটেলগুলোতে খাবার খাচ্ছিল, তখন তার মা এখানে অন্যের এঁটো বাসন ধুচ্ছিল। এই গভীর অপরাধবোধ তাকে এতটাই নাড়া দিল যে তার চোখ থেকে জল আর থামছিল না।
গ্রামের লোক যারা এতক্ষণ দূর থেকে দেখছিল ধীরে ধীরে প্রাসাদের উঠোনে জড়ো হতে লাগল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করছিল যে কিভাবে সময়ের চাকা পুরোপুরি ঘুরে গেছে। যে বুড়ি গতকাল পর্যন্ত অন্যদের দয়া এবং ভিক্ষার ওপর নির্ভরশীল হতে বাধ্য ছিল, আজ তার ছেলে একজন রাজার মতো এখানে ফিরে এসেছে। কেউ কেউ অর্জুনের প্রশংসা করছিল, আবার কেউ ঠাকুরের পরিবারের এই অবস্থা দেখে মনে মনে খুশি হচ্ছিল। চন্দনপুর আজ এক নতুন ইতিহাস দেখল। ঠাকুরের বউ যখন অর্জুনের হাতে সোনার মুদ্রা দেখল, তখন তার লোভী চোখ চকচক করে উঠল। কিন্তু অর্জুনের রাগ তখনও শান্ত হয়নি। সে মুদ্রাটি মাটিতে ছুঁড়ে ফেলল না, বরং সেটি ঠাকুরের পায়ের কাছে রেখে বলল, এটি আপনার সেই বাটির দাম যা হয়তো আমার মা ভুল করে ছুঁয়ে ফেলেছিল। তার গলার আওয়াজে এতই হিমশীতল রাগ ছিল যে প্রাসাদের দারোয়ানরাও পিছিয়ে গেল। সে তার মায়ের অপমান সহ্য করতে আর প্রস্তুত ছিল না। দেবকী ধীরে ধীরে তার ছেলের মুখটি ওপরে তুলল এবং কাঁপা গলায় বলল, বাবা, এখান থেকে চলো, এই লোকেরা খুব শক্তিশালী। সে তখনও বুঝতে পারছিল না যে তার ছেলে এখন তাদের সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তার মাতৃস্নেহ তাকে এখনও একটি ছোট্ট শিশু হিসেবেই দেখছিল, যাকে সুরক্ষিত রাখার প্রয়োজন। অর্জুন তার মায়ের কপালে চুমু খেল এবং তাকে বিশ্বাস জোগাল যে এখন আর তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। সময় বদলে গেছে। অর্জুনের সাথে আসা নিরাপত্তারক্ষীরা এবার পুরো উঠোনটিকে ঘিরে ফেলল, যার ফলে ঠাকুরের পরিবার আরও ভয় পেয়ে গেল। ঠাকুর বিক্রম সিং নিজের গলার আওয়াজ নরম করে বললেন, বাবা অর্জুন, আমরা তো তোমার মায়ের খেয়ালই রাখছিলাম। সে তো আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছিল। এই মিথ্যা শুনে অর্জুনের হাসি পেল, কিন্তু সেই হাসি ছিল অত্যন্ত তিক্ত। সে ঠাকুরকে তার সেই সব অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিল যা সে বছরের পর বছর ধরে করেছিল। পরিবারের অংশ? অর্জুন উপহাস করে জিজ্ঞেস করল, আপনি কি আপনার পরিবারের অংশকে ইটো খাবার খাওয়ান আর তাদের পশুর মতো মাটিতে শোয়ান? তার এই প্রশ্নগুলো ঠাকুরের মুখে কুলু পেটে দিল এবং প্রাসাদের অন্যান্য সদস্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অর্জুন সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার মায়ের প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের হিসাব নিয়েই ছাড়বে। সে তার ম্যানেজারকে সামনে ডাকল এবং কিছু কাগজপত্র তৈরি করার নির্দেশ দিল। উঠোনে নীরবতা এতই গভীর ছিল যে বাতাস চলার আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। অর্জুন দেখল যে দেবকীর ছেঁড়া কাপড়ের আড়ালে তার শরীরে কিছু নীল দাগ রয়েছে, যা হয়তো কাজে দেরি হওয়ার জন্য পাওয়া শাস্তির ফল। সে নিজের চোখ বন্ধ করে ফেলল, কারণ সেই দৃশ্য সহ্য করতে পারছিল না। তার সমস্ত ধনসম্পদ এবং উচ্চ পদের প্রতি তার ধিক্কার জন্মালো, যা তার মাকে নিরাপত্তা দিতে পারেনি। তখনই গ্রামের সেই ডাকপিয়ন সেখানে পৌঁছালো, যে গত ২০ বছর ধরে দেবকীকে কোনো চিঠি দেয়নি। অর্জুন তাকে চিনে ফেলল এবং নিজের কাছে ডাকল। ডাকপিয়ন ভয়ে কাঁপতে লাগল, কারণ সে অনেকবার অর্জুনের পাঠানো চিঠি ঠাকুরের অঙ্গুলি নির্দেশে লুকিয়ে রেখেছিল। এই সত্যিটা জেনে অর্জুনের হৃদয় ভেঙে গেল যে তার খবরগুলো তার মায়ের কাছে পৌঁছাতেই দেওয়া হয়নি। দেবকীকে যাতে দাসী বানিয়ে রাখা যায় তার জন্য এটি একটি বিশাল ষড়যন্ত্র ছিল। অর্জুন অনুভব করল যে তার মায়ের স্বাস্থ্য খুব খারাপ এবং তার অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। সে তার মাকে ২ হাতে পাঁজাকোলা করে তুলে নিল, ঠিক সেভাবেই যেভাবে ছোটবেলায় মা তাকে কোলে তুলে নিতেন। দেবকীর শরীর খুব হালকা ছিল, যেন তাতে কেবল প্রাণটাই অবশিষ্ট আছে, আর সব মাংস শুকিয়ে গেছে। তাকে কোলে তুলে নিয়ে অর্জুন প্রাসাদের মূল দরজার দিকে এগোতে লাগল। পেছন থেকে ঠাকুর তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু অর্জুন ঘুরে তাকালো না। গ্রামের মহিলারা এবার দেবকীর কাছে এসে ক্ষমা চাইতে লাগল, কারণ তারাও তাকে অনেক গঞ্জনা দিয়েছিল। অর্জুন তাদের সবাইকে শান্ত থাকার ইশারা করল, কারণ সে এখন আর কারো সাথে কোনো তর্কে জড়াতে চায় না। তার একমাত্র লক্ষ্য ছিল তার মাকে এই নরক থেকে দূরে নিয়ে যাওয়া এবং তাকে সেই সুখ দেওয়া যার সে দাবিদার। সে তার মাকে তার বিলাসবহুল গাড়ির পেছনের সিটে বসালো, যেখানে মখমলের গদি পাতা ছিল। দেবকী গাড়ির ভেতরে বসে ঘাবড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে কোথাও এই দামি জিনিসগুলো নোংরা না করে ফেলে। অর্জুন তার হাত ধরে বলল, মা, এসবই তোমার সংগ্রামের ফল। সে তার রুমাল দিয়ে তার মায়ের পা মুছে দিল এবং আরামদায়কভাবে রাখল। গাড়ি প্রাসাদ থেকে বেরোতেই গ্রামের বাচ্চারা হাততালি দিয়ে উঠল। এই দৃশ্যটা কোনো সিনেমার ক্লাইম্যাক্সের মতো ছিল, যেখানে সত্যের জয় হয়েছিল। অর্জুন তার সহযোগীদের নির্দেশ দিল যে তারা যেন গ্রামে একটি অস্থায়ী চিকিৎসা শিবির বসায় এবং প্রত্যেক গরিব মানুষের সাহায্য করে। সে চাইছিল যে তার মায়ের ফিরে আসা গ্রামের জন্য একটি উৎসবে পরিণত হোক, কেবল একটি ব্যক্তিগত বিষয় হয়ে না থাকে। সে ঠাকুরের প্রাসাদের দিকে শেষবারের মতো তাকালো এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে ওই জমি কিনে সেখানে একটি হাসপাতাল বানাবে। যে জায়গায় তার মা চোখের জল ফেলেছিলেন, সেখানে এখন হাসি ফুটবে। রাস্তায় দেবকী বারবার জানালা দিয়ে বাইরে দেখছিল।
সে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যি সত্যি স্বাধীন হয়ে গেছে। সে অর্জুনকে জিজ্ঞেস করল যে তাকে কি আর বাসন মাজতে যেতে হবে না। অর্জুন কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল এবং বলল যে এখন তার আর কোনোদিন কাজ করার দরকার পড়বে না, সে এখন রানীর মতো থাকবে। মা ও ছেলের এই কথোপকথন গাড়িতে উপস্থিত প্রতিটি মানুষের চোখ পুরোপুরি জলে ভিজিয়ে দিল। শহরের সবচেয়ে বড় হাসপাতালে অর্জুন তার মায়ের জন্য একটি বিশেষ ওয়ার্ড সংরক্ষিত করল, যেখানে সেরা চিকিৎসকরা তার সেবায় লেগে পড়লেন। দেবকীর অপুষ্টি এবং পুরনো রোগগুলোর চিকিৎসা শুরু হলো, কিন্তু তার সবচেয়ে বড় ওষুধ ছিল তার ছেলের ভালোবাসা। অর্জুন তার সমস্ত কাজ ফেলে দিনরাত তার মায়ের কাছে বসে রইল। সে ২০ বছরের সেই ঘাটতি কয়েক দিনেই পূরণ করার চেষ্টা করল, যা অসম্ভব ছিল। চিকিৎসকরা জানালেন যে দেবকীর অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তাদের অনেক ধৈর্য ধরতে হবে। অর্জুন ঈশ্বরের কাছে প্রার্থনা করল তিনি যেন তার মাকে আরেকটু সময় দেন, যাতে সে তাকে খুশি দেখতে পারে। সে হাসপাতালের বাইরে গরিবদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করল, যাতে তার মায়ের সৎকর্মের ফল সে পেতে পারে। সে এখন আর কেবল একজন সিইও ছিল না, বরং একজন নিবেদিত প্রাণ ছেলে ছিল যে তার মায়ের প্রাণ বাঁচাতে চায়। ধীরে ধীরে দেবকীর মুখে ঔজ্জ্বল্য ফিরে আসতে লাগল এবং চিকিৎসার পর তার চোখের দৃষ্টিও আগের চেয়ে ভালো হয়ে গেল। সে প্রথমবারের মতো অর্জুনকে এত কাছ থেকে এবং স্পষ্টভাবে দেখল। সে দেখল যে তার ছেলে কত বড় এবং সফল হয়ে গেছে। সে তাকে আশীর্বাদ করল এবং বলল যে তার সর্বদা গরিবদের সাহায্য করা উচিত। অর্জুন তার প্রতিটি কথাকে নিজের জীবনের মন্ত্র বানিয়ে নিল। তাদের গল্প এবার পুরো শহর এবং গ্রামে ছড়িয়ে পড়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্জুন তার মা দেবকীকে আবার চন্দনপুরে নিয়ে এলো, কিন্তু এবার পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল। গ্রামের প্রবেশপথে হাজার হাজার লোক ফুল এবং মালা নিয়ে দাঁড়িয়েছিল, যারা একসময় দেবকীকে অবজ্ঞা করত। অর্জুন তার মায়ের হাত ধরে তাকে তার নতুন বানানো প্রাসাদের দিকে নিয়ে যেতে শুরু করল, যা সে রাতারাতি তৈরি করিয়েছিল। দেবকীর চোখে এখন ভয়ের বদলে গর্বের অশ্রু ছিল, কারণ তার ছেলে এখন তার রক্ষক হয়ে উঠেছে। গ্রামের প্রধান চত্বরে পৌঁছে অর্জুন একটি বিশাল সভা ডাকল, যেখানে ঠাকুর বিক্রম সিং এবং তার পুরো পরিবার অপমানিত হয়ে দাঁড়িয়েছিল। অর্জুন তার আইনজীবীদের মাধ্যমে এই ঘোষণা করল যে সে ঠাকুরের সমস্ত জমি এবং প্রাসাদ আইনগতভাবে কিনে নিয়েছে। এখন ঠাকুরকে সেই ঋণই মেটাতে হবে যা সে বছরের পর বছর ধরে গরিবদের কাছ থেকে আদায় করেছিল। গ্রামবাসীরা হতভাগ হয়ে গেল, কারণ তারা কখনো ভাবেনি যে একদিন ক্ষমতার কেন্দ্র এভাবে উল্টে যাবে এবং ন্যায় বিচার হবে। ঠাকুর বিক্রম সিংয়ের হাঁটু কাঁপছিল এবং তার অহংকার মাটিতে মিশে গিয়েছিল, কারণ তার কাছে এখন আর লুকানোর কোনো জায়গা ছিল না। অর্জুন তাদের ওপর কোনো প্রতিশোধ নিল না, বরং তাদের সেই কুড়ে ঘরে থাকার নির্দেশ দিল যেখানে তার মা ২০ বছর কাটিয়েছিল। সে ঠাকুরকে বলল যে তাদের এখন নিজের পরিশ্রমে অন্ন জোগাড় করতে হবে, যাতে তারা বুঝতে পারে ঘামের দাম কী। এ দেখে দেবকীর কোমল হৃদয় বিগলিত হল, কিন্তু সে ন্যায় বিচারের পথে বাধা দিল না। দেবকী তার নতুন প্রাসাদে প্রবেশ করল, যেখানে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত ছিল, কিন্তু তার মন আজও এই গরিবদের জন্য কাঁদছিল। সে অর্জুনকে বলল যে এই ধন সম্পদ এবং জাঁকজমক ততক্ষণ পর্যন্ত বৃথা যতক্ষণ না গ্রামের প্রতিটি শিশু শিক্ষিত হয়। অর্জুন তার মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে অবিলম্বে একটি বড় স্কুল এবং বিনামূল্যে চিকিৎসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। সে প্রাসাদের পেছনের অংশটিকে, যেখানে তার মা বাসন মাজত, একটি পবিত্র মন্দিরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিল। পরের দিন অর্জুন সেই অসাধু ডাকপিয়নকে ডেকে পাঠালো যে ২০ বছর ধরে তার চিঠিগুলো আটকে রেখেছিল এবং দেবকীকে অন্ধকারে রেখেছিল। ডাকপিয়ন স্বীকার করল যে ঠাকুরের ভয় এবং লোভের বশবর্তী হয়ে সেই পাপ করেছিল, যার জন্য সে এখন ক্ষমা চাইছে। অর্জুন তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে তাকে গ্রামের মন্দির পরিষ্কার করার কাজ দিল, যাতে সে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। গ্রামের লোকেরা এবার বুঝতে পেরেছিল যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, সত্যেরই জয় হয়। গ্রামের যে মহিলারা দেবকীকে পাগল বলতো, তারা এখন তার কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে এবং আশীর্বাদ নিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দেবকী কারো প্রতি কোনো বিদ্বেষ পুষে রাখল না এবং সবাইকে বুকে টেনে নিল, কারণ তার বিশ্বাস ছিল যে ঘৃণাকে কেবল ভালোবাসা দিয়েই জয় করা যায়। সে তাদের সবাইকে খাবার খাওয়ালো এবং পুরনো বিবাদ ভুলে নতুন করে শুরু করার বার্তা দিল। তার এই ক্ষমাশীলতা পুরো চন্দনপুরের মানুষের হৃদয় পুরোপুরি বদলে দিয়েছিল। অর্জুন গ্রামের সেই সমস্ত কৃষকের ঋণ মকুব করে দিল যারা ঠাকুরের খপ্পরে আটকে ছিল, এবং তাদের জমির কাগজপত্র ফিরিয়ে দিল। পুরো গ্রামে উৎসবের আমেজ ছিল, যেন কোনো বড় উৎসব পালিত হচ্ছে, এবং প্রতিটি বাড়িতে দেবকীর নামে প্রদীপ জ্বালানো হলো। অর্জুনের কোম্পানি গ্রামে একটি ছোট শিল্পও চালু করল, যাতে যুবকদের কাজের জন্য বাইরে যেতে না হয়।
এই পরিবর্তন চন্দনপুরকে একটি আদর্শ গ্রামে পরিণত করেছিল। সন্ধ্যার সময় দেবকী এবং অর্জুন গ্রামের সেই পুরনো নদীর তীরে বসেছিল, যেখান থেকে অর্জুন ২০ বছর আগে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সূর্যের সোনালি আলো নদীর জলে নাচছিল এবং বাতাসে এমন এক প্রশান্তি ছিল যা আগে কখনো অনুভূত হয়নি। দেবকী অর্জুনের হাত ধরে বলল যে সে এখন তার জীবনের সমস্ত আনন্দ পেয়ে গেছে এবং তার কর্ম পূর্ণ হয়েছে। অর্জুন মায়ের কাঁধে মাথা রাখল এবং অনুভব করল যে আসল সাফল্য লুকিয়ে আছে শান্তিতে। হঠাৎ দেবকীর সেই পুরনো গানের কথা মনে পড়ে গেল, যা সে ছোটবেলায় অর্জুনকে ঘুম পাড়ানোর সময় শোনাত, এবং সে সেটি গুনগুন করতে লাগল। তার গলায় এবার কষ্টের বদলে এক স্বর্গীয় আনন্দ ছিল, যা শ্রোতাদের আত্মাকে প্রশান্তি দিচ্ছিল। অর্জুন অনুভব করল যে তার মায়ের ভালোবাসাই ছিল তার আসল পুঁজি, যা তাকে এতদূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। সে প্রতিজ্ঞা করল যে সে তার মাকে আর কখনো একা ছাড়বে না এবং তার সেবাই হবে তার ধর্ম। কয়েক মাস কেটে গেল এবং দেবকীর স্বাস্থ্যের পুরোপুরি উন্নতি হল। সে এখন গ্রামের বাচ্চাদের গল্প শোনাত এবং তাদের নৈতিক শিক্ষা দিত। অর্জুন শহরে তার অর্ধেক ব্যবসা গ্রাম থেকেই চালানোর সিদ্ধান্ত নিল, যাতে সে তার মায়ের চোখের সামনে থাকতে পারে। সে একটি সুন্দর লাইব্রেরিও তৈরি করালো, যেখানে দেশ বিদেশের বই ছিল, যাতে গ্রামের নতুন প্রজন্মের মানসিক বিকাশ ঘটতে পারে। এখন চন্দনপুরের নাম পুরো উত্তরপ্রদেশে সম্মানের সাথে উচ্চারিত হতে লাগল। একদিন এক বিদেশি সাংবাদিক গ্রামে এলো এবং সে অর্জুনকে জিজ্ঞেস করল যে বিশ্বের সবচেয়ে বড় সিইও হওয়ার পরও সে এখানে কেন থাকছে। অর্জুন হাসি মুখে তার মায়ের দিকে ইশারা করল, যে উঠোনে তুলসী গাছে জল দিচ্ছিল। সে বলল যে দুনিয়ার সমস্ত ধন সম্পদ ওই প্রশান্তির কাছে কিছুই নয়, যা সে তার মায়ের হাসি দেখে পায়। সাংবাদিক কথা শুনে স্তব্ধ হয়ে গেল এবং সেই অদ্ভুত ভালোবাসার গল্পটি তার ম্যাগাজিনে ছাপল। ঠাকুর বিক্রম সিংহ নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে শুরু করেছিলেন এবং তিনি এবার মাঠে সাধারণ শ্রমিকদের মতো কাজ করতে লাগলেন। তিনি দেবকীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন এবং স্বীকার করলেন যে কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়, তা সে যতই বড়লোক হোক না কেন। দেবকী তাকে ক্ষমা করে দিল এবং তাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠালো, যার ফলে ঠাকুরের চোখে অনুশোচনার জল এসে গেল। ন্যায়বিচারের এই জয় অত্যন্ত শান্ত এবং প্রভাবশালী প্রমাণিত হল। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের স্কুলের উদ্বোধন হল, যেখানে প্রধান অতিথি হিসেবে দেবকী ফিতা কেটে শিক্ষার নতুন দ্বার খুলে দিল। ওই স্কুলের নাম রাখা হয়েছিল দেবকী মাতৃছায়া বিদ্যালয়, যা আগামী প্রজন্মকে ত্যাগ এবং তপস্যার কথা মনে করিয়ে দেবে। অর্জুন ঘোষণা করল যে এখানে পড়া প্রত্যেক মেধাবী ছাত্রকে উচ্চশিক্ষার জন্য তার কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে। সেদিন গ্রামের প্রতিটি কোণ বাচ্চাদের হাসির শব্দে মুখরিত হয়ে উঠেছিল। বর্ষাকাল এলো, কিন্তু এবার দেবকীর ছাদ থেকে জল পড়ছিল না এবং তাকে কারো ভয়ে ভিজতে হয়নি। সে তার ব্যালকনিতে বসে বৃষ্টির আনন্দ নিচ্ছিল এবং নিজের পুরনো সংগ্রামগুলোকে এক ঝাপসা স্মৃতির মতো করে দেখছিল। অর্জুন তার কাছে গরম চা নিয়ে এলো এবং দুজনে মিলে পুরনো স্মৃতিচারণ করল, যা এখন আর কষ্টদায়ক নয় বরং গৌরবময়। তারা উপলব্ধি করল যে সময় সব ক্ষত সারিয়ে তোলে, শুধু ধৈর্যের প্রয়োজন। গ্রামের মন্দিরে এক বড় জাগরণের আয়োজন করা হলো, যেখানে পুরো এলাকার মানুষ সামিল হল এবং ভক্তিমূলক গানে মেতে উঠল। দেবকী সেখানে নিজের মায়ের স্মৃতিতে একটি ধর্মশালা বানালো, যাতে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা থাকার জায়গা পায়। তার সেবাপরায়ণ মনোভাব তাকে পুরো জেলায় মায়ের উপাধি এনে দিয়েছিল এবং সবাই তাকে সম্মান করত। অর্জুনের চোখে তৃপ্তির অনুভূতি ছিল, কারণ সে তার মায়ের সম্মান ফিরিয়ে দিয়েছিল। অবশেষে সেই দিনটি এলো যখন অর্জুনকে একটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য বিদেশে যেতে হবে। কিন্তু সে তার মাকেও সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। দেবকী প্রথমবারের মতো বিমানে যাত্রা করল এবং সে গর্বিত হল যে তার ছেলে সারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করছে। মঞ্চে পুরস্কার নেওয়ার সময় অর্জুন তার মাকে পাশে দাঁড় করালো এবং তার সাফল্যের সমস্ত কৃতিত্ব তার মায়ের সংগ্রামকে দিল। সারা বিশ্ব দাঁড়িয়ে মা ও ছেলের এই অটুট বন্ধনকে কুর্নিশ জানালো। ফিরে এসে দেবকী অর্জুনকে বলল যে এবার তার নিজের সংসার পাতা উচিত, যাতে সে তার নাতিনাতনিদের সাথে সময় কাটাতে পারে। অর্জুন তার মায়ের কথা মেনে নিল এবং একটি সংস্কৃতিবান মেয়েকে বিয়ে করল, যে দেবকীকে তার নিজের মায়ের চেয়েও বেশি সম্মান করত। বাড়িতে এখন আবার আনন্দ ফিরে এসেছিল এবং দেবকীর একাকিত্ব পুরোপুরি দূর হয়ে গিয়েছিল। তার জীবনের বৃত্ত এখন সম্পূর্ণ হয়েছিল এবং তাতে কেবল ভালোবাসাই অবশিষ্ট ছিল।
চন্দনপুর এখন আর কেবল একটি গ্রাম ছিল না, বরং তা মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল, যেখানে কেউ আর অভুক্ত ঘুমত না। দেবকী প্রায়শই মন্দিরের সিঁড়িতে বসে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাত যে তিনি তাকে এমন এক সাহসী ছেলে দিয়েছেন। সে জেনে গিয়েছিল যে মায়ের প্রার্থনায় এতই শক্তি থাকে যে তা ভাগ্যকেও বদলে দিতে পারে। তার চোখে এখন কেবল শান্তি এবং তৃপ্তির এক গভীর ঔজ্জ্বল্য ছিল। গল্পটির পরিণতি ছিল সুখকর, কিন্তু এই গল্প সেই কোটি কোটি মায়ের কথা মনে করিয়ে দেয় যারা আজও তাদের ছেলেদের ফিরে আসার পথ চেয়ে বসে আছে। দেবকী এবং অর্জুনের এই গল্প শতাব্দী ধরে শোনানো হবে, যাতে মানুষ বুঝতে পারে যে সাফল্যের আসল মাপকাঠি অর্থ নয়, বরং নিজের পিতামাতার প্রতি সম্মান। কর্মের চাকা ঘুরতেই থাকে, এবং যে অন্যদের চোখের জল মোছায়, ঈশ্বর তার জীবনকে আনন্দে ভরিয়ে দেন। এটিই জীবনের চরম সত্য এবং ভিত্তি।